আসসালামু আলাইকুম। 27 এপ্রিল 2024 এই তারিখে 46তম বিসিএস প্রিলিমিনারি যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেল, এই পরীক্ষায় যে সকল গণিত প্রশ্ন ছিল এগুলো অতি সহজ ওয়ে এক্সপ্লেন করব এবং শর্টকাট সহ। আশা করি যারা যুক্ত হবেন শেষ পর্যন্ত থাকবেন। আমাকে প্রথমে একটু কনফার্ম করে নেবেন সবাই যে সব ঠিকঠাক আছে কিনা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। শুরুতেই ক্লাসটা একটু শেয়ার হবে সবার। এখন আমাকে একটু কনফার্ম করেন যে সব ঠিকঠাক আছে কিনা, যারা যুক্ত আছেন একটু কনফার্ম করেন। আমি শুরু করে দিব, সময় নিব না, শুরু করে দিব। কনফার্ম করেন যারা যুক্ত আছেন, কনফার্ম করেন যে সব ঠিকঠাক আছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, স্ক্রিন ক্লিয়ার কিনা। দেখেন সব ঠিকঠাক দেখা যায় কিনা, এই বিষয়টা আমাকে একটু কনফার্ম করেন। স্ক্রিনে প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যাই হোক, প্রথম যে প্রশ্নটা ছিল দেখেন, আমাকে একটু সবাই নক করবেন, রিয়াক্ট করেন, ক্লাসটা শেয়ার করেন, আর সব ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা কনফার্ম করেন। আমার মনে হয় সব ঠিকঠাক আছে। তারপরেও আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্ন ছিল এটা সেম আপনাদের করানো হয়েছে, যে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 3/2। এটা থেকে যে নিচে, এটা থেকে যে বড় ভগ্নাংশটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই টাইপের যে গণিতগুলো আসে এটার জন্য আপনি অপশানে যে ভগ্নাংশগুলো আছে এইগুলোর পাশে এটা লিখে ফেলবেন, এগুলোর পাশে এইভাবে লিখে তুলনা করবেন কোনটা বড়। তাহলে এখানে বলা ছিল যে নিচের কোন ভগ্নাংশটি 3/2 অপেক্ষা বড়, এটা কিন্তু বলা ছিল। তাহলে এইভাবে যদি আমরা ক্রস গুণ করি তাহলে এখানে আমরা 99 পাবো, আর এইভাবে যদি ক্রস গুণ করি তাহলে আমরা 100 পাবো। তার মানে এখানে এইটা বড়, কিন্তু প্রশ্নে বলা ছিল 3/2 থেকে বড় কোনটা হবে। তাহলে এটা 3/2 থেকে ছোট হয়ে গেল, তার মানে 1 নং যে অপশনটা সেটা উত্তর হবে না। এটা আমরা শুরুতে এটা বাদ দিয়ে ফেলবো, ঠিক আছে। তারপরে আমরা 2 নং অপশনটা দেখবো। 2 নং অপশনটা 11/8 ছিল, 11/8। 11/8 সাথে আপনি 3/2 লিখে ফেলবেন। এখন এইভাবে যদি ক্রস গুণ করেন তাহলে এখানে 24 পাবেন, এখানে পাবেন কি 22 পাবেন। তার মানে এখানে দেখেন এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা কিন্তু বড়, কারণ 24 যেহেতু বড় তার মানে 22 থেকে 24 বড়, মানে কি 3/2 থেকে 11/8 এই ভগ্নাংশটা হচ্ছে বড়। তার মানে 1 নং যে 2 নং অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনার টেস্ট করার কোনো প্রয়োজন হবে না। আশা করি এটা ক্লিয়ার। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে কনফার্ম করেন, আর সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন। তারপরে দ্বিতীয় প্রশ্নটা ছিল দেখেন কি, দ্বিতীয় প্রশ্নটা ছিল যে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে C = P × 1 + R⁴ এখন এখানে আসল হিসাবে আমরা 400 বসাবো, আর এখানে এক সূত্রের পার্সেন্টেজ হচ্ছে 5%। তারপরে যেহেতু 2 বছরের কথা বলা আছে আমরা 2 বসাবো। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন এখানে আসবে কিন্তু 100/105 আসবে। যদি আপনি 5%কে 100/5 লিখে লসাগু করেন তাহলে এটা হবে, যেহেতু ঘাত 2 এটাকে আমরা 2 বার লিখতে পারি। এখন আপনি এটাকে লঘিষ্ঠ করে ফেলবেন। যদি আপনি লঘিষ্ঠ করেন তাহলে এটা এরকম আসবে একটা সংখ্যা, অর্থাৎ নিচে 100 থাকবে। এখন যদি আপনি এটা কাটাকাটি করে ফেলেন তাহলে 441 পাবেন। 441 বলতে কি বোঝায়, 2 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। তারপরের প্রশ্ন দেখেন, তারপরের প্রশ্ন ছিল সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তারপরের প্রশ্ন ছিল 3 নং যে প্রশ্ন ছিল দেখেন, যারা আছেন আমার মনে হয় সব ঠিকঠাক আছে। দেখেন 3 নং প্রশ্ন ছিল এরকম
যে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? খেয়াল করেন বিষয়টা, যে এরকম একটা অনুপাত হইতে হবে যে অনুপাতে দুইটি সংখ্যা অবশ্যই 100 থেকে বড় হবে। তাহলে আমরা একটা অনুপাত নিব এখান থেকে। আমি সাপোজ মনে করেন আমি 2 নংয়ের যে অপশানটা, এই 2 নংয়ের অপশানের অনুপাতটা নিলাম। এখন 2 নংয়ের অপশানের অনুপাতটা নিলাম অথবা 1 নংয়েরটা নিলাম, আমি যাই নিলাম, আমি দেখব যে এই অনুপাতগুলো দিয়ে এমন দুইটা সংখ্যা আমি পাবো কিনা যেগুলো 100 থেকে বড় হবে। আপনি এখান থেকে এটা পাবেন না, এটাও পাবেন না, ঠিক আছে। কিন্তু 3 নংয়ের যে অপশানটা দেখেন, 3 নংয়ের যে অপশানটা এখানে দেওয়া আছে যে 2:3, তাহলে অনুপাতগুলো যদি যোগ করেন তাহলে আপনি এখানে 5 পাবেন, 5 পাবেন, তাই না? তাহলে প্রথম সংখ্যাটা যদি আপনি নির্ণয় করতে চান তাহলে আপনি এইভাবে লিখবেন যে 300 এর 5 ভাগের, যেহেতু অনুপাত প্রথমটা 2 লিখবো। এখন আমরা যদি এটাকে লঘিষ্ঠ করি তাহলে 120 পাবো। 120 কিন্তু 100 থেকে বড়, ঠিক আছে। আবার দ্বিতীয় সংখ্যাটা যদি আপনি নির্ণয় করতে চান 300 এর 5 ভাগের 3 লিখবেন, তাহলে 5 ভাগের 3 এখানে আমরা 60 পাবো, আর 3 × কত 18 হবে। তার মানে এই যে দুইটি সংখ্যা 120 এবং 180, এই দুটি সংখ্যা কিন্তু এই যে 3 নংয়ের যে অপশানটা ছিল, 3 নংয়ের যে অপশানটা ছিল 2:3, এখান থেকে আমরা পাই। এজন্য এটা হবে তার সঠিক উত্তর। আর অন্যান্য যে অনুপাতগুলো আছে এগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু 100 হতে বড় এরকম পাবেন না। ব্যাপারটা হচ্ছে এটা। আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন। পরের প্রশ্নটা হচ্ছে অসমতার গণিত সমাধান। অসমতার ক্ষেত্রে যে গণিতটা ছিল এটা হচ্ছে এরকম। আশা করি সব ঠিকঠাক দেখা যায়। অসমতার গণিতটা 4 নংয়ের যে গণিতটা ছিল দেখেন, এটা ছিল যে x² 7x + 12 <= 0। এটাকে আপনি মিডল ফ্যাক্টর করে নেবেন। শুরুতে 3 4 কত হবে 12 হবে, এটা এভাবে করে নেবেন, ঠিক আছে, এভাবে করে নেবেন। এখন আমরা এখান থেকে x কমন পাবো, x - 4, তারপরে 3 কমন নিব, x - 4 হবে <= 0। এখন এখান থেকে আমরা পাচ্ছি x - 4 × x - 3 <= 0। এটার মানে হচ্ছে এটা, যে ভালো করে খেয়াল করেন, এটা একটা কৌশল আছে। কৌশলটা কি দেখেন, আপনি উত্তর কিন্তু এই প্রশ্ন দেখে আপনি নির্ণয় করতে পারবেন। এটা একটা কৌশল আছে, আমি এটা পরে বলবো। কিন্তু এই জায়গায় আসলে এটা কি বোঝায় মূলত, এই জায়গায় এটা কি বোঝায়, এই জায়গায় বোঝায় যে এদের যে গুণফলটা, এদের গুণফলটা 0-র সমান হবে অথবা 0 থেকে ছোট হবে। এখন 0 থেকে যদি ছোট হইতে হয় দুইটি রাশির গুণফল, তাহলে একটা প্লাস হইতে হবে আর একটা মাইনাস হইতে হবে। কারণ প্লাস এবং মাইনাস যদি না হয় তাহলে থেকে 0 থেকে কিন্তু ছোট হয় না। যদি দুইটাই প্লাস হয় তাহলে 0 থেকে বড় হয়ে যায়, আবার যদি দুইটাই মাইনাস হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস 0 থেকে বড় হয়ে যায়। এজন্য আপনি একবার একটাকে প্লাস ধরবেন আর একবার আরেকটাকে কি ধরবেন, মাইনাস ধরবেন। এর মানে হচ্ছে যে একবার আপনি একটাকে মাইনাস ধরলেন, এটা কিন্তু মাইনাস বোঝায় লেস দেন দ্বারা, আরেকটাকে আপনি গ্রেটার দেন ধরবেন। ব্যাপারটা এই জায়গায়, অর্থাৎ একটাকে লেস দেন আর একটা গ্রেটার দেন ধরতে হবে। এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক। এই ক্ষেত্রে আপনি সমাধান করে কি পাবেন দেখেন, 4 যদি চলে যায় তাহলে প্লাস হবে, যদি 3 পক্ষ চেঞ্জ করে তাহলে প্লাস হবে। এখন এই দুইটাকে একসাথে লিখবেন কিভাবে, এটাকে একসাথে লেখার নিয়ম হচ্ছে যে এখানে যে দুইটি এক্স আছে একটা এক্স লিখে নেবেন, তারপরে উভয় পক্ষে আপনি লেস দেন দিবেন। লেস দেন দেওয়ার পরে এখানে এই যে মানটা, এটা কিন্তু লেস দেনের মান, এটা আপনি প্রথমে লিখবেন, তারপরে এখানে 3 লিখে দিবেন। তার মানে এই দুইটা একসাথে লেখার নিয়ম হচ্ছে এটা। এটা আমরা প্রথম ক্ষেত্রে এই কাজটা আমরা করলাম। প্রথম ক্ষেত্রে এই কাজটা করব যে একটাকে আমরা ঋণাত্মক ধরবো আর একটাকে ধনাত্মক ধরবো। এখন এখানে আবার যে কাজটা করতে হবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যে একটাকে, যেটাকে আপনি ঋণাত্মক ধরলেন সেটাকে আপনার ধনাত্মক ধরতে হবে, তাহলে এটাকে গ্রেটার দেন লিখতে হবে। আবার এইটাকে আপনি ধনাত্মক ধরছেন আগে, এখন আপনাকে ঋণাত্মক ধরতে হবে, তাহলে এটাকে আপনি ঋণাত্মক ধরলেন, লেস দেন অর ইকুয়াল দিয়ে দিবেন। লেস দেন অর ইকুয়াল ছিল, লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল দিয়ে দিব। তারপরে এটাকে আমরা এইভাবে ধরবো, 3 ছিল আগে গ্রেটার দেনে, এখন আমরা লেস দেনে দিয়ে দিব। হ্যাঁ, লেস দেনে দিয়ে দিব, লেস দেন অর ইকুয়াল। তাহলে এখানে সমাধান করে আমরা কি পাচ্ছি দেখেন, গ্রেটার দেন ইকুয়াল 4, আর এখানে সমাধান করে কি পাচ্ছি, লেস দেন অর ইকুয়াল 3। এখন দুইটাকে যদি আমরা একসাথে করি, উভয় পক্ষে আমরা লেস দেন অর ইকুয়াল দিয়ে ফেলবো। দেওয়ার পরে যে কাজটা করতে হবে, লেস দেনের যেটা আছে সেটা আগে লিখতে হবে, এটাকে এখানে লিখতে হবে। এখন আপনি খেয়াল করে দেখেন এই জায়গায় এই বিষয়টা খেয়াল করে দেখেন, আমরা যদি সংখ্যা রেখা এই বিষয়টা দেখি তাহলে কিন্তু এটা এরকম আসে। যদি আপনি সংখ্যা রেখে দেখেন তাহলে 0 1 2 1 2 এরকমভাবে আসে, 1 2 3। আমরা ধনাত্মক দিকটা নিব, আমাদের ঋণাত্মক দিকের প্রয়োজন নয় যেহেতু ঋণাত্মক মান নাই, ঠিক আছে। 1 আমরা মাইনাস দিলাম, 1 2 3 4। আমি এখানে কয়েকটা মান নিয়ে আপনাদের বিষয়টা ক্লিয়ার করছি। দেখেন এটা যদি আমরা নিই তাহলে এখানে যে মানটা আসছে এখান থেকে কি বোঝায় মূলত, এটা
4 থেকে এটা বড়, এটা কিন্তু আসলে ঠিক না, এটা কিন্তু ঠিক না। কিন্তু সমাধান যদি করেন তাহলে দুইভাবে করতে হবে। কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে যে এক্স 4 থেকে বড় আবার এক্স থেকে 3 বড়, এটা কিন্তু ঠিক না। তাহলে আমরা এইটা নিয়ে চিন্তা করব। এটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে 3 আর 4 আমরা মার্ক করে দিব, 3 আর 4 মার্ক করে দিব এবং এটাকে বৃত্ত ভরাট করতে হবে। বৃত্ত কেন ভরাট করতে হবে? যেহেতু ওর ইকুয়াল আছে। যদি ওর ইকুয়াল থাকে, লেস দেন অথবা গ্রেটার দেনে থাকে, তাহলে বৃত্ত ভরাট করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এখানে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটা বিন্দু সহ মধ্যবর্তী মানগুলো কিন্তু বোঝায়। যেহেতু এটা বোঝায়, সেই ক্ষেত্রে এখানে যে যে বদ্ধ যে বন্ধনীগুলো আছে সেটাই হবে তার সঠিক উত্তর। অর্থাৎ 3 নংয়ের যে অপশানটা, যেরকম ভাবে বদ্ধ বন্ধনী যেটা, সেটা হবে তার উত্তর। অর্থাৎ 3 এবং 4 সহ এবং এর মধ্যবর্তী সকল বিন্দু, এটাই কিন্তু এখানে বোঝায়। আশা করি এটা ক্লিয়ার। সবাই ক্লাসটা একটু শেয়ার করে ফেলেন, না বুঝলে প্রশ্ন করতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এই গণিতটা ছিল কিন্তু ব্যতিক্রম, এবং এই টাইপের গণিতগুলো যারা ফেড বেঁচে ছিলেন সেম গণিতগুলো করানো হয়েছে আপনাদের। এবং গতকালকের সাজেশনে কিন্তু এই সেম গণিতটা এইরকম ভাবে দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, পরে দেখেন, পরের প্রশ্নটা দেখি আমরা। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নটা ছিল 2। পরের প্রশ্নটা হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে ত্রিপদীর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, যেটা আমি প্রায় সময় আপনাদের বলছি, যে এখানে মান দেওয়া আছে, যেটা দেওয়া আছে, আমরা যার মান নির্ণয় করব সেই রাশিটা হচ্ছে যে এক্স প্লাস 2y হোল স্কোয়ার, তারপরে হচ্ছে ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার। ঠিক আছে? এরকমভাবে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এখানে জেড প্লাস 2x হোল স্কোয়ার। এই রাশিটার মান নির্ণয় করতে হবে আপনাকে, তাই না? এখন আপনি যদি এই রাশির মান নির্ণয় করতে চান, প্রথমে এখানে সূত্রগুলো বিশ্লেষণ করে লিখতে হবে। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার আকারে সূত্র লিখবেন। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার আকারে যদি লেখেন, তাহলে সরাসরি আমি লিখে ফেললাম 4xy, এটা আসবে। তারপরে এটার উপরে যদি স্কোয়ার দেওয়া হয় 4y স্কোয়ার আসবে। এরকমভাবে আসবে কিন্তু প্রত্যেকটা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এটা এরকম আসবে 4yz প্লাস 4z স্কোয়ার। তারপরে তৃতীয় যে রাশিটা সেটা আসবে জেড স্কোয়ার প্লাস 4zx প্লাস 4x স্কোয়ার। এরকম আসবে কিন্তু। এখন আপনি এক্স স্কোয়ারগুলো একসাথে করে ফেলেন। দুইটা করে এক্স স্কোয়ার আছে দেখেন এখানে, এখানে 5টা এক্স স্কোয়ার আছে দেখেন। এখানে আছে এক্স স্কোয়ার একটা, 4টা আছে, এখানে আছে আপনার একটা, টোটাল হচ্ছে 5টা এক্স স্কোয়ার। ঠিক আছে? এরকমভাবে ওয়াই স্কোয়ার আছে কটা দেখেন, ওয়াই স্কোয়ার আছে 5টা ওয়াই স্কোয়ার আছে। আর জেড স্কোয়ার আছে কটা, জেড স্কোয়ারও ঠিক সেম 5টা করেই আছে। তাহলে এখানে রইল কি 4xy 4xy 4yz 4zx। এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি 5 কমন নিয়ে ফেলবেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে। আর এখান থেকে আপনি 4 কমন নিয়ে নেবেন, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এরকম হবে। এখন জাস্ট আপনি মান বসাবেন। এখন আপনি যদি মান বসান দেখেন, এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান ছিল কিন্তু 2 ছিল, আমরা 2 বসাই দিব। আর এখানে 4 ইন্টু দিয়ে আমরা এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান ছিল 1, আমরা বসাই দিব। তাহলে এখানে আমরা পাচ্ছি 10, তারপরে পাচ্ছি কত 4, তার মানে আমরা ফাইনালি 14 পাচ্ছি। 14 পাচ্ছি, অর্থাৎ 4 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। সমস্যা থাকলে বলবেন। আচ্ছা, তারপরের প্রশ্নে যাব আমরা। তারপরের প্রশ্নটা ছিল যে দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ ছিল। সমীকরণ যে গণিতগুলো থাকে এগুলো খুব সহজে অপশন টেস্টেও করা যায়, কিন্তু যে গণিতটা আসছে আপনি অপশন টেস্ট ছাড়াই খুব সহজে করতে পারেন। এটা হচ্ছে এরকম দেখেন, এখানে বলা আছে যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3, তারপরে হচ্ছে 5x প্লাস ওয়াই ইকুয়াল কি 21। এখানে যদি আপনি জাস্ট যোগ করে ফেলেন, কারণ এখানে মাইনাস আর প্লাস সেম পরিমাণে আছে, এটা বাদ যাবে। তার মানে এখানে আসবে 8x, আর এখানে যোগ করলে আসবে 24, তার মানে x এর মান পাচ্ছেন আপনি 3। এখন জাস্ট একটা সমীকরণে যদি আপনি মানটা বসায় দেন, তাহলে y এর মানটা কিন্তু আপনি পাবেন। এখন আপনি যদি x এর মানটা এখানে বসায় দেন 3 × 3y, তাহলে কিন্তু এখানে 9 পাবেন, y ইকুয়াল 3, তার মানে y ইকুয়াল টু কিন্তু আপনি 6 মাইনাস 6 পাবেন, y ইকুয়াল টু মাইনাস 6 পাবেন। তার মানে 3 মাইনাস 6, এটা হবে এই প্রশ্নের উত্তর। সরি, আমরা এখানে মাইনাস 6 পাবো, -6 পাবো, আর এখানে মাইনাস ওয়াই থাকবে, তারপরে এখানে মাইনাস মাইনাস বাদ দিব, ওয়াই ইকুয়াল কত হবে 6 হবে। তার মানে 3 এবং 6, এটা হবে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ 4 নংয়ের যে অপশনটা 4 নং, এই 4 নং হবে তার সঠিক উত্তর।
আশা করি ক্লিয়ার। ওকে, পরে যাই। পরের প্রশ্নটা বলা ছিল, আমাকে একটু কনফার্ম করলে ভালো হয় যে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখেন। পরে সাথে যে প্রশ্নটা ছিল, এই প্রশ্ন ছিল সূচক সংক্রান্ত প্রশ্ন, একদম সহজ একটা প্রশ্ন ছিল যে হাফ ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ। এখন আপনি এই হাফকে যে কাজটা করতে পারেন, এই হাফকে কিন্তু টু ইনভার্স লিখতে পারেন, কারণ এটা লেখা যায় হাফ সমান টু ইনভার্স লেখা যায়। তাহলে এটা এভাবে লিখলে সহজ হবে আর কি আপনার বুঝতে। দেখেন এখন এখানে গাছ ভিত্তি সেম, আমরা গাছ যোগ করে ফেলতে পারি, তাহলে এখানে হবে এক্স মাইনাস থ্রি আর এখানে মাইনাস ওয়ান, এরকম হবে ব্যাপারটা, ঠিক আছে। প্লাস ওয়ান ইকুয়াল দেখেন ফাইভ। এখন এখানে যেটা আমরা পাচ্ছি মূলত যে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর পাচ্ছি, প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ। এখন আপনি অপশান টেস্ট করতে পারেন, এক্সের জায়গায় এখানে থ্রি ফোর ফাইভ সিক্স আছে, এখানে বসায় বসায় দেখতে পারেন। রাইট হ্যান্ড সাইড বসাইলে আপনি লেফট হ্যান্ড সাইডে অথবা রাইট হ্যান্ড সাইড পরস্পর কি হয় না সমান হয় কিনা এটা দেখতে পারেন। আপনি সময় যদি না নিতে চান, তাহলে এখানে আমরা যদি এখানে একটা মান বসাই, খেয়াল করেন দেখেন, আমরা যদি এখানে সাপোজ সিক্স বসাই, সিক্স দেখেন আমরা লেফট হ্যান্ড সাইডটাতে আমরা সিক্স বসাবো, তাহলে এক্স ইকুয়াল টু সিক্স যদি বসাই, মানে সিক্স হচ্ছে 4 নং অপশনটা, তাহলে কিন্তু আপনার গণিতটা সময় লাগবে কম, অর্থাৎ কম সময়ে আপনি উত্তরটা নির্ণয় করতে পারবেন। দেখেন এখানে আসবে টু স্কোয়ার, এখানে প্লাস ওয়ান, অর্থাৎ এখানে ফাইভ হবে। তার মানে সিক্সের জন্য কিন্তু মিলে যায়, এটা সমাধানও করা যাবে, সিক্সের জন্য মিলে যায়। আপনি যদি সমাধান করতে চান টু এক্স ফোর, আর এই যদি ওয়ান পক্ষ চেঞ্জ করেন তাহলে ফোর হবে, এটা হবে তার সমাধানের বিষয়টা আর কি। তাহলে এখানে আপনি টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর সমান টু স্কোয়ার লিখতে পারেন, উভয় পক্ষ থেকে টু বাদ দিতে পারেন। এখন উভয় পক্ষ থেকে যদি আপনি টু বাদ দেন, তাহলে কিন্তু এখানে যেটা আসছে সেটা কিন্তু মূলত আসছে দেখেন ভিত্তি ভিত্তি সেম বাদ দিব, এক্স মাইনাস ফোর ইকুয়াল টু আসবে, সুতরাং এক্স ইকুয়াল টু আসবে সিক্স। আপনি যেভাবে সমাধান করেন সিক্সই কিন্তু পাবেন। তার মানে 7 নংয়ের ক্ষেত্রে 4 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। তারপরে প্রশ্ন হচ্ছে যে 8 লগারিদম। তাহলে লগারিদমের যে গণিতটা আছে এটা দেখি আমরা এখন। লগারিদমের গণিতটা ছিল যে এখানে রুট 8 ভিত্তিক এক্স ইকুয়াল 3 সমস্ত 3 সমস্ত 3 ভাগের 1। ব্যাপারটা ছিল এরকম যে ভিত্তি ছিল 8, এক্স ছিল, এটা ছিল এরকম। এখন আমরা জানি যে প্রথমে এটা কাজ করে নিব আমরা। দেখেন আমরা উপকৃত ভগ্নাংশে নিয়ে যাব, প্রথমে 3 3 9 হবে 10 হবে। তারপরে আমাদের জানা আছে যে যখন আমরা লগারিদম থেকে সূচকে নিব, তখন ভিত্তির উপরে এই পাশে যা থাকবে সেটা কিন্তু ঘাত হিসাবে বসবে সবসময় ভিত্তির উপরে, আর এই এক সমান হয়ে যাবে এটা, অর্থাৎ এক সমান ভিত্তির উপরে এই পাশে যা থাকবে ঘাত, তার মানে রুট ওভার 8-এর উপরে এইটা ঘাত হয়ে যাবে 10/3, এটা হয়ে যাবে। এখন আপনি এখানে কাজ করেন, এখানে কিন্তু আপনি চাইলে রুটটা উঠাইতে পারেন, যদি রুটটা উঠাই দেন তাহলে হাফ হবে, ঠিক আছে। আর এখানে আছে কি 10/√3, এটা এরকম হবে। এখন আপনি যদি কাটাকাটি করেন এখানে 5 পাবে, ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। তার মানে এখানে যেটা আমরা লিখতে পারি যে 8 এখন 5/3, এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি দুইভাবে লিখতে পারবেন। এখন যেভাবে লিখলে আপনার জন্য সহজ হবে এইভাবে লিখবেন, অর্থাৎ আপনি যদি এটাকে এইভাবে লিখেন যে 8 1/3 তারপরে 5, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কেন, এখানে কিন্তু 1/3 এবং 5 যদি গুণ করেন তাহলে কিন্তু 5/3 হবে। এখন এই যে এইটাকে আমরা 2 কিউব লিখতে পারি, তাহলে 2 কিউব আর 1/3 যদি গুণ করা হয় তাহলে কিন্তু এটা ভেনিশ হয়ে যাবে। 8কে কিন্তু 2 কিউব লেখা যায়। তার মানে এখানে আমরা 2-র উপরে 5 পাচ্ছি, 2-র উপরে 5 ঘাত হওয়া মানে কি 5টা গুণ করতে হবে, 5টা গুণ করলে আপনি 32 পাবেন। আর 32 পাবেন মানে কি প্রথম যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। আচ্ছা এখন আমরা পরে যাব, পরের প্রশ্ন দেখেন। পরের প্রশ্নটা বলা ছিল 9 প্রশ্নটা বলা ছিল এরকম যে 1 থেকে বড় 1000 থেকে 1000-এর মধ্যে, 1 থেকে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলো 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এটার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে আপনি যদি 1000-কে আপনি 30 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু 33.33 এরকম কিছু একটা পাবেন। তার মানে 30 দ্বারা ভাগ করা যাবে এরকম 33টা সংখ্যা আছে, এটা কনফার্ম, ঠিক আছে। এখন এখানে প্রশ্নটা এই জায়গায় হওয়ার কারণে যে কতগুলো সংখ্যা দ্বারা 16 দ্বারা বিভাজ্য হবে না, এখন আপনাকে নির্ণয় করতে হবে 16 দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যাগুলো কি কি। এই 33টা সংখ্যার ভিতরে 16 দ্বারা বিভাজ্য নয় এই সংখ্যাগুলো আপনাকে বাদ দিতে হবে।
এখন এখানে একটা কৌশল আছে, এই গণিত উত্তর না করে আপনি উত্তর নির্ণয় করতে পারবেন। এই গণিতের কোনো উত্তর নাই, এটার কোনো উত্তর নাই। ঠিক আছে, আপনাদের মতামত থাকলে আমাকে ইনবক্স করবে এই হোয়াটসঅ্যাপে, যে এটার উত্তর যদি থাকে তাহলে কোনটা হবে। আমার মতে এটার কোনো উত্তর নাই। ঠিক আছে, কেন উত্তর নাই দেখেন, বিষয়টা আমি বুঝাই, আমি এক্সপ্লেন করে দেবো বিস্তারিত। প্রথমে বলা হয়েছে যে এক থেকে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 30 দ্বারা বিভাজ্য। তো 30 দ্বারা বিভাজ্য আপনি 33টা সংখ্যা পাবেন। আমি সংখ্যাগুলো দেখাবো আপনাদের। তারপরে বলা আছে যে এই 33টার ভিতরে আবার 16 দ্বারা বিভাজ্য হবে না, এরকম সংখ্যাগুলো আপনাকে বলতে হবে। ঠিক আছে, এখন আমি একটু শর্ট করে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে কীরকম। দেখেন যে আপনি যদি দেখেন যে 30 দ্বারা বিভাজ্য কোনগুলো এক থেকে বড়, তাহলে 30-এর নামতা বলতে হবে। তাহলে 30-এর নামতা বলা আপনি শুরু করেন। ঠিক আছে, আমি জাস্ট একটু লিখে দিব আপনাদের, এটার মধ্যে অনেকের কনফিউশন আছে আমার মনে হয়। ঠিক আছে, যে আমি যে বললাম উত্তর নাই, এটার কারণটা কি দেখেন। 150, তারপরে হচ্ছে 180, আপনারা দেখে নেবেন পরে, 110, তারপরে হচ্ছে 240, 270, 300, 330, 360, 390। ঠিক আছে, এরকমভাবে আসবে। তারপরে আসবে 420, আসবে 450 আসবে, 480 আসবে। আমি সবগুলোর সংখ্যা লিখে দিই, তারপরে আপনারা বাসায় এটা দেখে নিন। 40 আসবে, তারপরে আসবে 570 আসবে, তারপরে আসবে 600 আসবে, তারপরে আসবে 630 আসবে, 660 আসবে, 690 আসবে, তারপরে আসবে 720 আসবে, 750 আসবে, তারপরে আসবে 780 আসবে, তারপরে হচ্ছে 780, না, তারপরে 810, 810 আসবে, তারপরে হচ্ছে 840 আসবে, তারপরে 870 আসবে, আর 870, তারপরে আসবে 900, তারপরে 930 আসবে, তারপরে ফাইনালি 960 আসবে, তারপরে 990 আসবে। কারণ এরপরে আর যাবে না, এরপরে যদি যান তাহলে 1000-এর উপরে চলে যাবে, বলছে তো 1000-এর মধ্যে। তাহলে এখানের সংখ্যা আমরা কতগুলো পাচ্ছি দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, যেটা আমি ট্রিক্সে বলেছিলাম যে 33টা হবে। আপনি 33টা হবে কিভাবে বুঝবেন, 1000 দ্বারা 30কে ভাগ করে ফেলবেন, দেখবেন 33 সমস্ত সামথিং এরকম আসবে। তার মানে পূর্ণ সংখ্যা হচ্ছে 33টা, অর্থাৎ দশমিকের পূর্বে যেটা থাকবে এটাকে ধরে নেবেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এমন সংখ্যা পাবেন যেগুলো 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমার তত্ত্ব অনুসারে অবশ্যই 33 অপেক্ষা ছোট কোনো সংখ্যা হওয়ার কথা উত্তরটা, কিন্তু অপশানে কিন্তু দেখেন 33 35 37 41, তার মানে এখানে কোনো উত্তর নাই। এটা হচ্ছে আমার মত। তাহলে এখানে কোন সংখ্যাগুলো 16 দ্বারা বিভাজ্য নয় সেগুলোকে আমাকে বাদ দিতে হবে। এখানে বলা ছিল যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়, এগুলো আমাকে বাদ দিতে হবে, শুধু 30 দ্বারা বিভাজ্য যেগুলো আছে এগুলো নিতে হবে। এখন 16 দ্বারা বিভাজ্য যেটা হয় সেটা যদি আমরা বাদ দিই, খেয়াল করেন বিষয়টা, 16 দ্বারা এখানে বিভাজ্য হবে 240 হবে, 240 হবে 16 দ্বারা বিভাজ্য, তারপর 448 হবে 16 দ্বারা বিভাজ্য, 480 হবে বিভাজ্য, তারপরে 720 হবে, 720 হবে বিভাজ্য। ঠিক আছে, তারপরে হবে 960, এগুলো 16 দ্বারা বিভাজ্য। তার মানে 16 দ্বারা বিভাজ্য না, এবং 30 দ্বারা বিভাজ্য। টোটাল সংখ্যা আমরা কয়টা পাই দেখেন তো, মোট সংখ্যা হচ্ছে 33টা, 16 দ্বারা বিভাজ্য হচ্ছে 1 2 3 4, আমরা 4 বাদ দিয়ে ফেলবো, তাহলে এখানে থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 29টা পাবো। তার মানে 29টা সংখ্যা আছে যেখানে 30 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তার মানে এই প্রশ্নের উত্তর আমার মতে এখানে নাই বা ছিল না, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন যাব 10, 10-এর বিষয়টা দেখেন। আমরা ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিব, সবাই ক্লাসটা শেয়ার করে দিব। তারপরের প্রশ্নটা হচ্ছে, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ, বৃত্তীয় তলের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? খেয়াল করেন, একটা সিলিন্ডার আকৃতি হচ্ছে এরকম, একটা সিলিন্ডারের আকৃতি হচ্ছে এরকম, সিলিন্ডারের দুইটা অংশ থাকে,
একটা হচ্ছে বৃত্তাকার, এটাকে বলা হয় বৃত্তাকার, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আবার এখানে যে বক্রাকার যে মাঝখানে যে অংশটা, এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এস। এই টোটাল সবগুলোর যোগফল বের করতে হবে, অর্থাৎ সবগুলো থলের কথা বলা হয়েছে এখানে। তাহলে এখানে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এস, এটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বৃত্তাকার তল। তাহলে এই সবগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আপনাকে। এখানে 2 পাই আর কমন নেবেন, আর প্লাস এস লিখবেন। এখন 2 পাই লিখবেন, আর এর মান 2 দেওয়া আছে আর এস এর মান 6 দেওয়া আছে, তার মানে আপনি ফাইনালি 4 পাই ইন্টু 8 অর্থাৎ 4 পাই পাচ্ছেন। 32 পাই দেওয়া আছে 2 নং অপশানে, এই 2 নং অপশান হবে সঠিক উত্তর। আশা করি এটা ক্লিয়ার। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। এরপরে প্রশ্নটা বলা ছিল যে একটা ত্রিভুজের 2টা কোণ দেওয়া আছে। দেখেন, একটা ত্রিভুজের 2টি কোণ দেওয়া আছে, এই তৃতীয় কোণটা আপনি নির্ণয় করেন, নির্ণয় করে আপনি বলতে পারবেন যে এটা কোন টাইপের ত্রিভুজ। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এর মাঝখানে আবার 2টা কোণের পরিমাণ দেওয়া আছে, একটা হচ্ছে 28 ডিগ্রি আর একটা হচ্ছে 62 ডিগ্রি। তাহলে 28 এবং 62 যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু আপনি এখানে 90 পাবেন। তার মানে তৃতীয় যে কোণটা সেটা কিন্তু 90। আমরা জানি একটা কোণ যদি 90 হয় তাহলে সেটা সমকোণী হয়, সমকোণী হয়। তার মানে 1 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। তারপরে ফাইনালি দেখেন আমরা পরের প্রশ্নগুলো দেখবো এখন, সবশেষ প্রশ্নগুলো। পরের প্রশ্নটা ছিল এরকম 12 প্রশ্ন দেখেন। 12 প্রশ্ন ছিল যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। সহজ প্রশ্ন। এটা হচ্ছে যে একটা বর্গ দেওয়া আছে, একটা বর্গ দেওয়া আছে, এই বর্গটার 4 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার। এখন এটার ভিতরে অন্তর্লিখিত একটা বৃত্ত আছে, অর্থাৎ বৃত্তটা এরকমভাবে আছে, এরকমভাবে বৃত্তটা আছে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত। খেয়াল করে, বৃত্তের যে ব্যাস আর এই যে বাহু বর্গের এইটা কিন্তু পরস্পর সমান। তাহলে এইটা টোটাল ব্যাসটা হবে 4, তাহলে ব্যাসার্ধ হবে 2, বৃত্তের ব্যাসার্ধ হবে 2। তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে মানে কি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার, তার মানে এখানে আর এর জায়গায় 2 বসায় দিবেন, 4 পাই হবে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ 3 রঙের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। এরপরে বলা ছিল যে বিন্যাস থেকে যে প্রশ্নটা আসছে, দেখেন এখানে বলা ছিল যে কণিক শব্দটির অক্ষরগুলো দিয়ে গঠিত বিন্যাস কত। যখন আপনি কোনো ওয়ার্ডের বিন্যাস নির্ণয় করতে যাবেন, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, বিন্যাস নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা কিন্তু এন তারপরে আর এরকমভাবে। এখন এন বলতে কি বোঝায়, মোট অক্ষর। মোট অক্ষর আছে কয়টা এখানে, 1 2 3 4 5, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল বসাতে হবে। এখন এখানে আর ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে কণিকের মধ্যে একই অক্ষর কতবার আছে। খেয়াল করেন, এখানে একই অক্ষর, একজাত অক্ষর আছে কয়টা, এখানে সি আছে 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল আপনাকে দিয়ে ভাগ করতে হবে। যদি ভিন্ন ভিন্ন অক্ষর হয় তাহলে আপনি শুধু জাস্ট এখানে যদি ভিন্ন ভিন্ন অক্ষর হয়, সাপোজ উদাহরণস্বরূপ দেখেন আমি ম্যাথ লিখলাম, ম্যাথ, তাহলে ভিন্ন ভিন্ন অক্ষর, তাহলে ম্যাথ দিয়ে কতভাবে সাজানো যাবে। তার মানে এখানে অক্ষর আছে কয়টা, 4টে আছে, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল উত্তর হবে। কিন্তু যখন একই অক্ষর থাকবে, একই অক্ষর একাধিক অক্ষর একাধিকবার থাকবে, সেগুলো দ্বারা ভাগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু সি অক্ষরটা 2বার আছে এই জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দেব। এখন ফ্যাক্টোরিয়াল মানে কি, যে সংখ্যাটাকে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করবেন এই সংখ্যাটা থেকে 1 পর্যন্ত গুণ বোঝায়, অর্থাৎ 5 4 3 2 1। এখন 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 × 1। এখন যদি আপনি কাটাকাটি করেন তাহলে এখানে যেটা পাবেন 60 পাবেন। তার মানে এখানে 3 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার, রাইট। পরের প্রশ্ন যাব 14 প্রশ্ন দেখেন। 14 প্রশ্নটা ছিল এরকম যে যদি এ সমান, আমি লিখে দিই আপনাদের, এখানে একটা সেট দেওয়া আছে যে এ সাজ দ্যাট এক্স, এটা হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য, 5 এবং 7 দ্বারা বিভাজ্য। তবে এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা কি, শর্তটা হচ্ছে এক্স এর মানটা অবশ্যই 150 থেকে কি হবে, ছোট হবে। 150 থেকে 5 এবং 7 দ্বারা আপনি সংখ্যা কয়টা পাবেন, 5 7 কত 35, সবসময় ট্রিক্স অবলম্বন করবে। 5 7 35, এই 35 মানে কি 5 আর 7 লসাগু, লসাগু দ্বারা যদি আপনি চিন্তা করেন, মানে লসাগু যেটা আসবে এই লসাগুর গুণিতকগুলো বের করবেন,
গুণিতকগুলো বের করবেন। তাহলে 35 একে 35, 35 দুগুণে 70, 3 35-এ 105, ঠিক আছে। তারপরে 4 35-এ 4 5-এ 20, 140। এই চারটা সংখ্যা কিন্তু আপনি পাবেন যে সংখ্যাগুলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য। আর 5 এবং 7 দ্বারা বিভাজ্য মানে কি 35 দ্বারাও বিভাজ্য। এটা বের করার কৌশলটা এটাই যে 5 এবং 7 দ্বারা বিভাজ্য বলতে বোঝায় যে 5 আর 7-এর লসাগুর মানটা দ্বারা আপনি নামতা বলতে থাকবেন, তাহলে চারটা সংখ্যা পাবেন। তার মানে এখানে তালিকা পদ্ধতিতে আপনি চারটা সংখ্যা পাবেন। এখন পাওয়ার সেট নির্ণয় করতে বলা আছে। আমরা জানি যে পাওয়ার সেট নির্ণয় করার জন্য 2n এই ফর্মুলাটা ইউজ করা হয়। এখানে n মানে কি একটা সেটের কতগুলো উপাদান সংখ্যা আছে, তার মানে 2 এর উপরে আপনি 4 বসায় দিবেন, যেহেতু এখানে উপাদান সংখ্যা হচ্ছে 4। তার মানে এখানে ফাইনালি আপনি 16 পাচ্ছেন। তার মানে এখানে উত্তর যেটা হবে 4 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর, অর্থাৎ পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 16টি। আশা করি এটা ক্লিয়ার। পরের প্রশ্নে যাব। 15 সর্বশেষ প্রশ্ন। 15 নংয়ের প্রশ্নটা হচ্ছে যে একদম সহজ, সম্ভাবনার একটা গণিত আসছে পরীক্ষায়। আমি এর আগে বলে নিব 15 নংয়ের প্রশ্নটা, এর আগে বলে নিব যে যারা শূন্য থেকে যোগগণিত প্রস্তুতি নিতে চান এবং যারা বিশেষ করে মনে করেন আপনারা 47 এবং 48তম বিসিএস টার্গেট আছে যাদের, এবং অন্য অন্য পরীক্ষার সমন্বয়ে একটা কোর্স আছে, সব পরীক্ষার সমন্বয়ে, যে বিসিএস সহ প্রিলিমিনারি মানসিক দক্ষতা এবং আপনার গণিত সব কিছুই থাকবে এখানে। যদি আপনাদের আগ্রহ থাকে, এটা একটা নতুন কোর্স, যদি আগ্রহ থাকে তাহলে আপনারা এখনই এডমিশন নিতে পারেন। এটা লেকচার সিট আপনি কুরিয়ারে পাবেন, সাজেশন ভিত্তিক লেকচার সিট। 3000-এর উপরে প্রশ্ন আছে মানসিক দক্ষতা সহ, সব টাইপের গণিত এখানে বোঝানো হবে, প্রিলি রিটেন সব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা ফাইনালি শেষ প্রশ্নটা দেখি যে শেষ প্রশ্নটা কি ছিল, ঠিক আছে। যারা আগ্রহী যোগাযোগ করবেন। শেষ প্রশ্ন ছিল যে 15টা ছিল যে একটি তলিতে 5টি নীল বল আছে, 10টি সাদা বল আছে, 20টি কালো বল আছে। তাহলে মোট বল আছে কয়টা? 35টা বল আছে। মোট বল হচ্ছে 35টি। এখন আমরা সম্ভাবনার ক্ষেত্রে আমরা জানি যে মোট ফলাফলটা নিচে বসে, আর যেটা অনুকূল ফলাফল সেটা উপরে বসবে। এখন প্রশ্নে বলা ছিল দৈবচয়নের মাধ্যমে একটা বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। তার মানে আপনাকে সাদাগুলো বাদ দিতে হবে। তাহলে মোট আছে 35টা, আপনি সাদা যেগুলো আছে এগুলো বাদ দেন। সাদা আছে 10টা, তার মানে এটা হচ্ছে তার উত্তর, ঠিক আছে। এখন আপনি ক্যালকুলেশন করেন, এখানে 5 দ্বারা ভাগ করেন, 5 পাবেন, এখানে পাবেন 7, তার মানে 5/7। 5/7 ছিল কি 2 নংয়ের যে অপশনটা, সেটা ছিল তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার যারা পরীক্ষা দিচ্ছেন। পরবর্তী যে মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো পরবর্তী পার্টে আলোচনা করা হবে, হয়তো লাইভ অথবা ভিডিও দিব। অবশ্যই আমার ফেজ ম্যাথ ম্যাজিক পয়েন্ট এবং ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক পয়েন্ট, এই দুইটার সাথে থাকবেন, তাহলে পরবর্তী যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনায় আসবো, শীঘ্রই আসবো। আর সবাইকে আবার বলে নিব, যারা একদম নতুন প্রস্তুতি নিতে চাচ্ছেন, বিশেষ করে 47 এবং 48তমকে টার্গেট করে অন্য, কারণ আপনারা জানেন যে বিসিএস এর প্রস্তুতিটা যদি আপনি নেন তাহলে অন্য চাকরির প্রস্তুতি আপনার হয়ে যাবে। এজন্য এইটাকে টার্গেট করে মূলত এই কোর্সটা শুরু করা। একদম কম মূল্যে আপনি কোর্সটা পাবেন। 120টার উপরে ক্লাস থাকবে, যেখানে মানসিক দক্ষতা সহ থাকবে। তাছাড়া 45টার উপরে পরীক্ষা থাকবে, নোট পাবেন, লিখিতর জন্য আলাদা নোট পাবেন, বিস্তারিত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী যে পর্ব মানসিক দক্ষতার যে গণিতগুলো ছিল পরবর্তী পর্বে আলোচনা করব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।